হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকে ভিডিওতে আমি ক্লাস 12 সেমিস্টার 3 এর পর্ষদের তরফ থেকে যে আমাদের বুকলেট বলো বা টেস্ট পেপার বলো প্রকাশ করা হয়েছে, সেই বুকলেটের অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার 1 এনেছি। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে স্যার এই মডেল কোশ্চেন পেপার করাতে পর্ষদের যেটা আছে তার জন্য তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কমার্সের সাবজেক্ট অ্যাকাউন্টেন্সির তার মডেল কোশ্চেন পেপার আনা হয়েছে। ওকে, এবং এটা কি বাইলিঙ্গুয়াল আছে, মানে দুটো ভার্সনে অ্যাভেলেবেল, দেখতে পাচ্ছ বাংলা ইংলিশ দুটো ভার্সনে। তো তোমরা যারা বাংলাতে ইংলিশ দুটোতে আছো তারা দেখতে পারো, এবং ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং প্রত্যেক কটা জিনিস আমি গুছিয়ে বুঝিয়েছি। ওকে, এবং ভিডিওটাকে হাইপ করে দিও, এটা আমার একটা মোটিভেশনে লাগবে। এবং তোমরা যদি পার্ট 2টা দেখতে চাও, মানে কোশ্চেন পেপার 2, তাহলে তোমরা কমেন্ট করতে পারো, বা কোন কোন সাবজেক্টের এই মডেল চাও সেটাও কমেন্ট করে আমাকে জানাতে পারো। ঠিক আছে, তো তোমরা শেষ অবধি ভিডিওটাকে দেখো। তো শুরু করা যাক। তো কি আছে, আরেকটা কথা বলে দিই যে আমাদের সাজেশনসও আছে, আমি পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করতে পারো। বলছে দি ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট ওয়াজ এনাক্টেড ইন দ্য ইয়ার, কোন বছরে এটা কার্যকর হয়েছিল? আমরা জানি 1932 বা 1932। বলছে যদি কোনো অংশীদার প্রত্যেক মাসের শেষে, তাহলে মাসের শেষে বলেছে, আমরা জানি শুরুতে 6, মিডিলে মানে শুরুতে 6.5, মিডিলে 6, আর হলো শেষের দিকে 5.5, তাহলে 5.5 মাস এ উত্তোলন করে, তাহলে মোট উত্তোলিত অর্থের সুদের ওপর সুদ গণনা করতে হবে, মানে অ্যাভারেজ পিরিয়ড যেটাকে বলা আছে 5.5 মাস। এবং এইটা মুখস্থরও দরকার নেই, আমরা শিখিয়েও দিয়েছিলাম। আমাদের যে টোটাল সাজেশনটা আছে 11 + 0/2, কি করে 11 আসছে, কেন 0 আসে, সেগুলো তোমরা চেক করতে পারবে যে 50+ আমাদের যে সাজেশন আছে বা ওয়ান শর্টসেও। তারপর বলছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, এটা কি ধরনের, পার্সোনাল, নমিনাল, রিয়াল নাকি ক্যাপিটাল অ্যাকাউন্ট? তাহলে লাভ ক্ষতি বন্টন হিসাব, তাহলে এটা একটা নামিক হিসাব খাত, মানে অল ইনকাম অ্যান্ড গেইনস আর ক্রেডিট, এক্সটার্নাল লসেস আর ডেবিট, তাহলে এটা নমিনাল অ্যাকাউন্টে যাবে, নামিক হিসাব খাতে যাবে, যেরকম প্রফিট অ্যান্ড লস সেরকম এটা। বলছে অংশীদারি চুক্তির অবর্তমানে অংশীদারি আইন অনুযায়ী যে কোনো অংশীদারি প্রতিষ্ঠানে 3 জন, কজন মধ্যে 3 জন অংশীদারের মধ্যে মুনাফা বন্টনের অনুপাতটা কি হবে? ইকুয়ালি হবে, মানে 1:1:1, 1/3 করে সবাই পাবে। তাহলে এইটা হয়ে যাবে 3 জন, বলছে 2 জন থাকলে 1:1 হতো। বলতে রেজিস্ট্রেশন হবে পার্টনারশিপ ফার্ম, এটা কি আমাদের কম্পালসারি, অপশনাল, ভলেন্টারি নাকি ম্যান্ডেটরি? আমরা জানি ঐচ্ছিক, করতেও পারে নাও করতে পারে। যদি করে থাকে তাহলে অনেক দিক থেকে তারা সুবিধা পেয়ে থাকে, বিভিন্ন রিটার্নস থেকে বলো ইত্যাদি। নিম্নলিখিত কোনটি অংশীদারের বৈশিষ্ট্য নয়? মিউচুয়াল এজেন্সি, মানে এই কথাটার মানে কি, একজন ধরো কোনো একটা কাজ করলো, সেইটার ফলাফল পুরো ফার্মকে আমাদের ভুগতে হবে। ঝুঁকি বন্টন তো মানে হয়েই থাকে। এগ্রিমেন্ট বা ডিড, যেটাকে বলি ডিড হিসেবে ডিড আসা দরকার, অপশনটা একটু ভুল আছে। চুক্তি এটা আছে, কিন্তু লিমিটেড লাইবিলিটি হয় নাকি? পার্টনারশিপে তো আনলিমিটেড লাইবিলিটি, মানে কোম্পানির ক্ষেত্রে কি হয়, তুমি ধরো কোম্পানির মধ্যে কোনো ঘাপলা করলে, কোম্পানিতে ঘাপলা করা তো সহজ না, তাহলে কি তোমার যতটা ক্যাপিটাল আছে তুমি ততটা অব্দি টাকা দেওয়ার জন্য দায়ী থাকবে, কিন্তু পার্টনারশিপে কি ঘর বাড়ি বিক্রি করে তোমাকে টাকা আনতে হবে। তাহলে পার্টনারশিপের লাইবিলিটি কি আনলিমিটেড? লিমিটেড তো না, তাহলে এখানে বলছে কোনটা ফিচার না, নট আ ফিচার, তাহলে লিমিটেড লাইবিলিটি। বলছে আন্ডার ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড ইন্টারেস্টিং ড্রয়িং ইজ ডেবিটেড টু পার্টনার ক্যাপিটাল, পার্টনার কারেন্ট, পার্টনার ড্রয়িং নাকি প্রফিট অ্যান্ড লস? তোমরা জানো দু ধরনের ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাদের মেনটেন করা হয়ে থাকে। একটা হয়ে থাকে আমাদের হলো ফিক্সড, একটা হয়ে থাকে আমাদের ফ্লাকচুয়েটিং। তাহলে ফিক্সড এর ক্ষেত্রে কি হয়ে থাকে? ফিক্সড এর ক্ষেত্রে আমাদের দুটো অ্যাকাউন্ট মেনটেন করতে হয়, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটা হয়ে থাকে আমাদের কি, কারেন্ট অ্যাকাউন্ট। যেখানে ক্যাপিটাল অ্যাকাউন্টে শুধু ক্যাপিটাল রিলেটেড কাজকর্ম থাকে, আর কারেন্ট অ্যাকাউন্টে বাকি ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ড্রয়িং টয়িং ইত্যাদি। আর ফ্লাকচুয়েটিং অনলি একটা অ্যাকাউন্টই মেনটেন করা হয়, ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেখানেই সব ডেবিট সাইডে হলো ক্যাপিটাল কমায় আর ক্রেডিট সাইডে ক্যাপিটাল বাড়ায়। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে এটা কোন মেথড আমাদের হচ্ছে? এটা আমাদের হচ্ছে ফ্লাকচুয়েটিং। তার জন্য এখানে কি হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বা অংশীদারদের মূলধন হিসাব খাত, তাই না? ইন্টারেস্ট অন ড্রয়িং কোথায় ডেবিট করা হবে? ডেবিট সাইডে, কারণ ক্যাপিটাল অ্যাকাউন্টকে কমে ইন্টারেস্ট অন ড্রয়িং পার্টনারদের দিতে হয়। বলছে কি আছে, ইন এ পার্টনারশিপ ফার্ম আ পার্টনার ইজ এন্টাইটেলড টু আ কমিশন। বলছে পার্টনারশিপ ফার্মের মধ্যে পার্টনার কি আছে, কমিশনের জন্য এন্টাইটেলড আছে। ওকে, 4% অন নেট প্রফিট, কত আছে? 4% অন নেট প্রফিট, ঠিক আছে, ভালো কথা। বলছে আফটার চার্জিং হিজ ওন কমিশন, মানে আফটার চার্জিং, তাহলে আমাদের ফর্মুলাতে আমরা জানি, এটা তো লজিক্যালি আমরা বলেছি ওয়ান শটে, কিন্তু ফর্মুলা হিসেবে দুটো হয়ে থাকে, একটা হয়ে থাকে বিফোর, একটা হয়ে থাকে আফটার। আফটার চার্জিং থাকলে নেট প্রফিট ইনটু রেট বাই
100 প্লাস রেট, এই ফরম্যাটটা আমাদের ফলো হয়। তাহলে নেট প্রফিট কত আছে? 1,08,000। তাহলে 1,08,000 ইন্টু 4/104, কেন 4% আমাদের কমিশনের রেট আছে, বাই 4/104। তাহলে এইটাকে আমাদের হিসাব করলে কত হচ্ছে? 1,08,000 ইন্টু 4/104। ওকে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে এক্ষেত্রে, তাহলে এটা আমাদের হচ্ছে এখানে কত, আহ এটা হচ্ছে আমাদের 4,153 পয়েন্ট সামথিং, মানে 4,100, 4,153, তো 53কে 154 বলতে পারি, ঠিক আছে, এরকম আসছে। তো এখানে তো অপশনের মধ্যে নেই, ঠিক আছে, আমি 4,000কেই মোটামুটি ক্লোজ ধরছি, বাট এটা অপশনের মধ্যে আমাদের আসছে না। ওকে, আর যদি 8/108 হতো তাহলে কিন্তু 8,000 আসছে। ঠিক আছে, যাই হোক, এটা তো আমি কিছু বলছি না, নর্মালি কিন্তু এরকমই আসার কথা, এই যে 4,153.8 এরকম আসছে। আর যদি 8 থাকতো, 8/108, তাহলে কিন্তু 8,000 আসতো। ওকে, তো এটা ওভারঅল এখানেই আছে, এটা অপশনের মধ্যে জানি না। তারপর বলছে অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নেট প্রফিট ফর দ্য ইয়ার 84,000, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 15,000, ইন্টারেস্ট অন ড্রয়িং 2,000, ডিভিসিবল প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কত হবে? তাহলে পি অ্যান্ড এল অ্যাপ্রোপ্রিয়েশন তোমরা এটা প্লাস মাইনাস করেও করতে পারো, আমি পি অ্যান্ড এল অ্যাপ্রোপ্রিয়েশন বানিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে পি অ্যান্ড এল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট এরকম করে বানিয়ে নিতে পারো রাফে। এইদিকে হলো ডেবিট, এইদিকে হলো ক্রেডিট। প্রথমে কি আছে? নেট প্রফিট 84,000, তাহলে 84,000 বাই নেট প্রফিট 84,000। কেন? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনটা ফার্মের রেসপেক্টে তৈরি হয়, ক্রেডিট হচ্ছে, তার মানে ফার্মের ইনকামের মতো। ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার্টনার পাচ্ছে, তাহলে ডেবিট হবে, ফার্মের রেসপেক্টে তো টাকা চলে যাচ্ছে, তাহলে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হচ্ছে? 15,000। তারপর কি আছে? ইন্টারেস্ট অন ড্রয়িং, তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং আবার পার্টনাররা দেয়, তাহলে হলো বাই ইন্টারেস্ট অন ড্রয়িং, কত হয়ে গেল? 2,000। তাহলে দেখো ব্যালেন্স করো, এদিকে 86,000 হচ্ছে, এদিকেও 86,000, 86 থেকে 15 বাদ দাও, 71,000। তাহলে কত ডিভিসেবল প্রফিট হিসাবে কত? 71,000 বাঁচছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত হয়ে যাবে আমাদের? 71,000। বলছে এবার কলম ম্যাচিং করতে বলছে, দেখো পার্টনার স্যালারি, এই সমস্ত কিছু বিভিন্ন জিনিসপত্র আছে, আর আমরা তো একটা ট্রিক বারবারই তোমাদেরকে বলে এসেছি, এই কলম ম্যাচিং এর ক্ষেত্রে যে কোনো একটা জিনিসের দিকে তাকালে আমাদের হয়ে যায়, সাধারণত হয়ে যায়, এবার অঙ্ক ভেদে আলাদা হতে পারে, সেটা অন্য ব্যাপার। তো সবার প্রথমে দেখো, আমি এইটা ধরো জানি যে পার্টনার স্যালারি কি হয়ে থাকে? প্রফিট অফ পার্টনারশিপ ফার্ম, চার্জ এগেন্স্ট প্রফিট, অ্যাপ্রোপ্রিয়েশন নাকি ফিক্সড ক্যাপিটাল? দেখো, অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট কাকে বলে বলো তো? অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট তাকে বলে যখন আমাদের প্রফিট হয় তখন আমরা নিই। মানে আমরা যখন ওয়ান শট করিয়েছিলাম আমাদের পার্টনারশিপের, তখন আমরা দেখিয়েছিলাম যে এই যে পি এন্ড এল অ্যাপ্রোপ্রিয়েশন ব্যাপারটা আছে না, অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, এইখানে যেই জিনিসগুলো আছে না, এইগুলোকে সব অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট বলা হয়ে থাকে। মানে যদি প্রফিট হয় তাহলে আমরা পাবো পার্টনার স্যালারি, নিজে পার্টনারটা ব্যবসা চালাচ্ছে, আগে কি নিজের স্যালারি নিয়ে নেবে? না, যদি প্রফিট হয় তাহলে, লস হলে হয় না। তাহলে পার্টনার স্যালারি আমাদের কি হয়ে থাকছে? অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট হয়ে থাকছে, পি এন্ড এল অ্যাপ্রোপ্রিয়েশনে আসে। তাহলে একের সি, এবার লক্ষ্য করে দেখো একের সি কোনটা হচ্ছে, দেখো এ তো বাদ চলে যাচ্ছে, ডিও বাদ চলে যাচ্ছে, বেঁচে রয়েছে সি আর বি। তার কারণ একের সি দু জায়গাতে পড়েছে। ঠিক আছে, এবার আমাদের আবার ট্রায়াল করতে হবে। পার্টনার কারেন্ট অ্যাকাউন্ট, এক্ষুনি তোমাদেরকে বলে আসলাম, পার্টনার কারেন্ট অ্যাকাউন্ট আমাদের কখন হয়? যখন আমরা ফিক্সড ক্যাপিটাল মেথডে কাজ করি। একটা নর্মাল ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়, আর একটা হলো পার্টনার কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে। তাহলে 4-এর ডি। এবার দেখো বি আর সি এর মধ্যে 4-এর ডি কোনটা? 4-এর ডি, দেখো এই দুটো 4-এর ডি আছে, ঠিক আছে, দেখো ছাড়ছে না ভাই, 4-এর ডি, ঠিক আছে, ইজি গুলোতে দুটোই কমন এসে গেছে। ওকে, আমি জাস্ট তোমাদের, আমি তো দেখো ডাইরেক্ট বললে বলতেই পারি, জাস্ট তোমরা যদি এরকম ভাবে ভাবো তার জন্য আমি বলছি। তারপর যে পার্টনার রেন্ট, ঠিক আছে, রেন্ট, রেন্টটা কোথায় যাবে? এটা পার্টনার রেন্ট আছে, রেন্ট ধরো অংশীদার ভাড়া, তাহলে এটা কোথায় যাবে? কোথায়? প্রফিট নাকি চার্জ? চার্জ এগেন্স্ট প্রফিট। এই কথাটা মানে কি? চার্জ এগেন্স্ট প্রফিট, চার্জ এগেন্স্ট প্রফিট মানে কি বলতো? মুনাফার ছাড়, কম্পালসারি পেমেন্ট, রেন্ট, অন্য কারোর স্যালারি, মানে তোমার কোম্পানির মধ্যে, তোমার ব্যবসার মধ্যে ধরো তুমি দুজন লোককে রেখেছো, তারা কাজ করছে, তাদের স্যালারি তো দিতেই হবে, কারণ তুমি 1 লাখ প্রফিট কামালে কি তাকে 20 টাকা মানে ধরো 30,000 টাকা দিয়ে দাও? বা 10 লাখ প্রফিট কামালে তাকে কি 3 লাখ টাকা দাও না? তার একটা নির্দিষ্ট স্যালারি দিতেই হবে, তাহলে দিতেই হবে, যেটা পেমেন্ট করতে হবে, তাহলে এটা চার্জ এগেন্স্ট প্রফিট, তাহলে বি। দেখো এইটা দেখো দুয়েরটা, এটা এ আছে, এটা বি আছে, তাহলে এইটা আমাদের বেরিয়ে গেল, তাহলে এক্ষেত্রে আমাদের সি হয়ে গেল। আর ইন্টারেস্ট অন ড্রয়িং,
প্রফিট অফ পার্টনারশিপ ফার্ম এক্ষুনি বোঝালাম P&L অ্যাপ্রোপ্রিয়েশনের ক্ষেত্রে যে এইদিকে আমাদের যেটা পার্টনারদের কাছ থেকে যায় সেটা তার প্রফিট হয়ে থাকে, ফার্মের প্রফিট হয়ে থাকে। তারপর কি বলছে, বলছে এবার অ্যাসারশন এন্ড রিজন আছে, বলছে ড্রয়িংস এগেইনস্ট ক্যাপিটাল। ড্রয়িংস এগেইনস্ট ক্যাপিটাল দু ধরনের ড্রয়িংস, একটা হলো ড্রয়িংস এগেইনস্ট ক্যাপিটাল, আরেকটা হয়ে থাকে ড্রয়িংস এগেইনস্ট প্রফিট। ড্রয়িংস এগেইনস্ট ক্যাপিটাল মানে ক্যাপিটাল থেকে ধরা, বলছে মূলধনের ওপর সুদ গণনার ক্ষেত্রে মূলধন থেকে উত্তোলন আমাদের বিবেচনা করা হয় না। মূলধনের উপর সুদ গণনা করার ক্ষেত্রে মূলধন থেকে উত্তোলন বিবেচনা করা হয় না। ড্রয়িংস এগেইনস্ট ক্যাপিটাল হোয়াইল ক্যালকুলেটিং ইন্টারেস্ট অন ক্যাপিটাল করা হয় তো। তুমি প্রথমে হলো 1,00,000 টাকা রেখেছো, 1,00,000 টাকা রেখেছো, মিডিল থেকে ধরো 80,000 তুলে নিলে, তাহলে তোমার চেঞ্জ হয়ে যাবে না? প্রথমে 1,00,000 টাকা এত বছর এত সময়ের জন্য ছিল, তারপর থেকে 20,000 টাকা এত সময়ের জন্য আছে, তাহলে তো হয়ে গেল, তাহলে তো তোমার ইন্টারেস্ট রেটটাও চেঞ্জ হয়ে যাবে। এগুলো আমরা করেইছি। তাহলে এইটা কিন্তু ভুল বলেছে, করা হয় না রে, করা হয় তো। তাহলে ফার্স্টেরটা ভুল, প্রথম স্টেটমেন্টটা আমাদের কি হয়ে গেল, ভুল হয়ে গেল, এই ফলস। ব্যাপারটা বলছে ড্রয়িংস এগেইনস্ট ক্যাপিটাল ডাইরেক্টলি রিডিউস দ্য অ্যামাউন্ট অফ ইনভেস্টেড ক্যাপিটাল। ঠিক কথা, তুমি 1,00,000 টাকা হলো বিজনেসের মধ্যে লাগিয়ে রেখেছিলে, ড্রয়িংস এগেইনস্ট ক্যাপিটাল করছো, ড্রয়িংস এগেইনস্ট প্রফিট না, যেটাকে নর্মাল ড্রয়িং আমরা বলি, তোমার ক্যাপিটালই কমে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ট্রু, তাহলে এ ফলস আর ট্রু, এ ফলস আর ট্রু, তাহলে একবার ডি এরটা হয়ে যাচ্ছে। বিবৃতি এ মিথ্যা কিন্তু আর সত্য। ক্যাপিটাল এমপ্লয়েড, এটা ক্যাপিটাল এমপ্লয়েড এর বিভিন্ন ফর্মুলা আছে, ঠিক আছে? তো এক্ষেত্রে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ফর্মুলা হয়ে থাকে, সাধারণত আমাদের এই টোটাল অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি প্রভিশন এইটা হবে। তারপরেরটা আমাদের কি বলছে, তারপর বলছে রাম অ্যান্ড মোহন ওয়ার পার্টনার্স, ফিক্সড ক্যাপিটাল 18 লাখ, এদিকে 12 লাখ, নর্মাল রেট অফ রিটার্ন হলো 10%, অ্যাভারেজ প্রফিট অফ দ্য ফার্ম ইজ 3,60,000 টাকা অ্যান্ড অ্যাবনর্মাল গেন 10,000, দি ভ্যালু অফ গুডউইল আর 3 ইয়ার্স পাচ্ছে, সুপার প্রফিট কত হবে? দেখো প্রথম কথা, সুপার প্রফিটের গুডউইল চেয়েছে, তাহলে গুডউইলের ফর্মুলা আমাদের কি হয়ে থাকে, সুপার প্রফিট ইন্টু ইয়ার্স পাচ্ছে, তাহলে সুপার প্রফিট বার করতে হবে, তাহলে সুপার প্রফিট ইকুয়ালস টু কি হয়ে থাকে, অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, তাই তো? এটা আমাদের হয়ে থাকে। এবার দেখো আমাদের ক্ষেত্রে অ্যাভারেজ প্রফিট অফ দ্য ফার্ম কত হয়েছে, 3,60,000, মানে 3,60,000, বাট 3,60,000 কি আসলে আমাদের প্রফিট না স্যার, এখানে একটা অ্যাবনর্মাল গেন আছে, মানে এমন একটা ইনকাম যেটা তোমার বারবার হয় না, হট করে এই বছর হয়ে গেছে, তাহলে কি এই এই ইনকামটা কি তোমার সাধারণত হয়? না স্যার, এখান থেকে আপনি 10,000 বাদ দিয়ে দিন। কেন স্যার, এই ইনকামটা তো আপনার বারবার হয় না, আপনি কেন এটাকে ধরছেন? ঠিক আছে, বোঝা গেল? তারপর আমাদের এখানে কি হয়ে গেল এক্ষেত্রে, তাহলে ভ্যালু হয়ে গেল, সরি এটা তো উল্টো লিখে, নর্মাল প্রফিট মাইনাস অ্যাকচুয়াল প্রফিট, ঠিক আছে, নর্মাল প্রফিট ক্ষেত্রে ঠিকই আছে, তাহলে অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, তাহলে কত, 3.5 লাখ হয়ে গেল। ঠিক আছে, এবার এবার মাইনাস নর্মাল প্রফিট করতে হবে। তো নর্মাল প্রফিট আমরা কি করে বার করে থাকি, খুব সিম্পল আছে, যে আমরা কতটা হলো, এক্ষেত্রে হলো আমরা ক্যাপিটাল এমপ্লয় করেছি ইনটু রেট, তাহলে নর্মাল প্রফিটের ক্ষেত্রে ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু রেট, তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের ক্ষেত্রে কত হয়েছে, দেখো 18 লাখ আর 12 লাখ, টোটাল কত, 30 লক্ষ টাকার ক্যাপিটাল এমপ্লয়েড হয়ে গেছে, 30 লাখ ইন্টু 10%, তাহলে কত হলো, 3.5 লাখ মাইনাস 3 লাখ, কত হয়ে গেল, 50,000, তাহলে সুপার প্রফিট 50,000, 50,000, আর ইয়ার্স পারচেজ আমাদের কাছে কত ছিল, ইয়ার্স পারচেজ ছিল 3, তাহলে কত হয়ে গেল আমাদের 1.5 লাখ, তাহলে গুডউইলের ভ্যালু কত হয়ে গেল আমাদের ক্ষেত্রে, 1.5 লাখ হয়ে গেল। তারপর বলছে টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড হবে পার্টনারশিপ 5 লাখ, ফেয়ার রেট অফ রিটার্ন 15%, অ্যাভারেজ প্রফিট 90,000, ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট দ্য ভ্যালু অফ গুডউইল কত হবে, তাহলে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড আমাদের বলেছে, তাহলে এটা খুবই সিম্পল, তাহলে ক্যাপিটালাইজ ভ্যালু মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড, তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড কত বলে দিয়েছে ফার্মের ক্ষেত্রে, বলে দিয়েছে টোটাল ক্যাপিটাল 5 লাখ, তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড 5 লাখ বলে দিয়েছে, ক্যাপিটালাইজ ভ্যালু বার করতে কি করে, অ্যাভারেজ প্রফিট ইন্টু 100/রেট, এক্ষেত্রে কি হয়েছে উল্টো 100/রেট, তাহলে অ্যাভারেজ প্রফিট আমাদের ক্ষেত্রে কত এসে গেছে, অ্যাভারেজ প্রফিট এসেছে 90,000, 90,000 ইন্টু 100/রেট কত, 15 ছিল, এটা ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে 6 লাখ, তাহলে 6 লাখ থেকে 5 লাখ বাদ গেলে কত হয়ে যাচ্ছে, অ্যান্সার 1 লাখ, তাহলে এই ক্ষেত্রে আমাদের গুডউইলের ভ্যালু কত হয়ে যাবে, 1,00,000 টাকা। তারপর বলছে গুডউইল ইজ এন ইনট্যাঞ্জেবল কারেন্ট অ্যাসেট, ঠিক আছে, গুডউইল ইজ এন ইনট্যাঞ্জেবল কারেন্ট অ্যাসেট, সুনাম হলো একটা অস্পর্শনীয় চলতি সম্পত্তি। তারপরেরটা বলছে কারবারের অবস্থান সেই কারবারের সুনামকে প্রভাবিত করে না, প্রথম কথাতে এটা তো ভুল,
কারবারের অবস্থানও কিন্তু একটা বিষয় থাকে, যে সেখানকার লোকেশন কারবারের সুনামের ওপর একটা প্রভাব ফেলে। ঠিক আছে? আরেকটা বলছে সুনাম হলো অস্পর্শনীয়। অস্পর্শনীয় তো ঠিক আছে, ঠিক আছে, অস্পর্শনীয় তো ঠিক আছে, কিন্তু এটা কি একটা ফিক্সড এর মধ্যে বলছে, কারেন্ট না, তাহলে দুটোই আমাদের কি হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, তাহলে বোথ আমাদের ক্ষেত্রে বোথ 1 আর 2 ফলস। তারপর বলছে সোর্স অফ ক্যাপিটাল ফর এ কোম্পানি ইনক্লুড, বলছে একটা কোম্পানির মূলধনের সাধারণ উৎসগুলো কি কি হয়ে থাকে, শেয়ার, প্রেফারেন্স শেয়ার, রিটেন আর্নিং, যেটা হলো ব্যবসার মধ্যে আবার পুনরায় রাখা হয় বা রেখে দেওয়া হয়, তাহলে সব কটা, তাহলে সোর্স অফ ক্যাপিটাল সব কটাই। বলছে দি পার্ট অফ অথরাইজ ক্যাপিটাল হুইচ ইজ ইস্যুড টু দ্য পাবলিক ফর সাবস্ক্রিপশন, সেটাকে ইস্যুড ক্যাপিটাল বলে, অনুমোদিত মূলধনের যেই পার্টটা আমরা যে এত পার্সেন্ট এতটা পরিমাণ শেয়ার ইস্যু করছি, তাহলে ইস্যুড ক্যাপিটাল বিলিকৃত মূলধন। when a company is owned up, preference shareholder have priority to capital repayment over, ঠিক আছে, যখন হলো কোম্পানি গুটিয়ে নেওয়া হয় পাতি কথায়, তখন অগ্রাধিকারযুক্ত শেয়ার মানে ওয়াইন্ডিং আপ যখন হয়ে থাকে, শেয়ার গ্রহীতাগণ কাদের পূর্বে মূলধন ফেরত পেয়ে থাকে, আমাদের ওই ইকুইটি শেয়ার হোল্ডারদের আগে কেন নামই আছে প্রেফারেন্স, অগ্রাধিকার, তারা যখন আমাদের কোম্পানি বন্ধ হয় সবার আগে টাকা পায়, এটা আমরা জানি। বলছে ন্যূনতম আদায় না পাওয়া পর্যন্ত কোম্পানি শেয়ার আবন্টন করতে পারে না, কথাটা ঠিক আছে, এবং সেবি নর্মস অনুযায়ী 90% সাবস্ক্রিপশন না হওয়া অবধি হবে না, ইস্যু শেয়ারে 90% সাবস্ক্রিপশন না হওয়া অবধি চালু করা যাবে না, দুটোই ঠিক, বোথ এ অ্যান্ড আর কারেক্ট এবং তার সঠিক ব্যাখ্যা। তারপর বলছে এম লিমিটেড অ্যাকোয়ার্ড ফ্রি হোল্ড ল্যান্ড ওয়ার্ড 10 লাখ টাকা ফ্রম এন লিমিটেড, তাহলে এম লিমিটেড কিনছে এন লিমিটেড কাছ থেকে, তাহলে আমরা ইন দা বুকস অফ এম লিমিটেড বলতে পারি। ঠিক আছে, এম লিমিটেড এর হিসাবেই আমরা করছি, জাস্ট আমি লিখে নিলাম ইন দা বুকস অফ এম লিমিটেড। ঠিক আছে, এম লিমিটেড কিনছে, কি বলছে, হুম, 10 লাখ ফ্রম অ্যান্ড টুক ওভার ক্রেডিটার 1 লাখ অ্যাজ এ পারচেজ কনসিডারেশন এম লিমিটেড, এবার টাকা যখন দেওয়ার সময় আসছে তখন এম লিমিটেড কি করছে 12%, কত আছে 12% 100 ইচ ডিবেঞ্চারের নাম কি আছে 12% 100 ইচ ডিবেঞ্চার অ্যাট ডিসকাউন্ট 10%, ফেস ভ্যালু 100, ডিসকাউন্ট 10, নাম্বার অফ ডিবেঞ্চার কত ইস্যু করা হচ্ছে, তার মানে আমরা কি জানি যে নাম্বার অফ ডিবেঞ্চারের ফর্মুলা কি হয়ে থাকে, নাম্বার অফ ডিবেঞ্চার ইকুয়াল টু পারচেস কনসিডারেশন ডিভাইডেড বাই ইস্যু প্রাইস। এটা কি স্যার, ধরো তোমাকে 10,000 টাকা পেমেন্ট করতে হবে, এবার তুমি ধরো 500 টাকার নোটে পেমেন্ট করো, তাহলে কটা কটা নোট লাগবে, তাহলে 10,000কে 500 দিয়ে ভাগ করে দিন স্যার, 10,000 ভাগ 500, শূন্য শূন্য কেটে গেল, 5 দিয়ে 20 খানা, স্যার 20 খানা নোট লাগবে, এইটাও সেরকম, টোটাল কত টাকা দিতে হবে, আর এক একটা ডিবেঞ্চারের দাম কত, তাহলে পারচেস কনসিডারেশন কত, 10 লাখ টাকার হলো আমাদের ল্যান্ড হচ্ছে, আর 1 লাখ টাকা আমাদের ক্রেডিটার, আমরা নি অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিয়ে আমরা নেট অ্যাসেট বার করি 9 লক্ষ টাকা, ঠিক আছে, আর ইস্যু প্রাইস কত, তাই তো 9 লক্ষ টাকাই তো আমার হচ্ছে, দেখো না কেউ যদি একটা অ্যাসেট একটা বিজনেস নেয় তখন অ্যাসেটকে ডেবিট করি লাইবিলিটিকে ক্রেডিট করি, তাহলে 9 লক্ষ টাকার কনসিডারেশন হচ্ছে, ঠিক আছে, আর এখানে আলাদা করে কিছু বলেনি, তাহলে এটাই আমরা ধরবো, এবং ইস্যু প্রাইস কত, বলছে 100 টাকার মালকে 10% লেসে ছাড়ছে মানে 90 টাকা, তাহলে ইস্যু প্রাইস কত হয়ে গেল, ডিসকাউন্ট 90 টাকা, তাহলে 9 লাখ/90, তাহলে এটা ভাগ করলে কত হয়ে যাচ্ছে 10,000, বুঝতে পারছো, 9 লাখ এই যে বাই 90, শূন্য শূন্য কেটে গেল, এদিকে 10,000, বুঝতে পারলে 10,000, তাহলে এখানে ডিবেঞ্চারের কথা সংখ্যা কটা হবে 10,000, ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে দেবো ডিবেঞ্চার নাম্বার কত গেল 10,000। তারপর বলছে এবিসি লিমিটেড ইস্যুড 5 লাখ 5,000 12% ডিবেঞ্চার অফ 100 ইচ এট ডিসকাউন্ট 5%, আচ্ছা ইস্যু করছে 12% 100 ইচ, রিডেমেবল এর প্রিমিয়াম 10%, তাহলে হলো এই যে যেটা হয়ে থাকে মানে ইস্যু আর রিডেমশন দুটো একসাথে বলে দিয়েছে, ঠিক আছে, আফটার 10 ইয়ার, যাই হোক, দি অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট টু বি ক্রেডিটেড টু দ্য ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট, তাহলে কি হয়ে থাকে সবসময় মনে রাখবে যে ডিবেঞ্চারের অ্যামাউন্ট অর্থাৎ ফেস ভ্যালুর উপর হয়ে থাকে, তাহলে দেখো কত ডিবেঞ্চারের সংখ্যা কত 5,000, কত দাম কত 100 করে, তাহলে কত হয়ে গেল টোটাল ভ্যালু 5 লাখ। এবার দেখো কত ইন্টারেস্ট কত, আমরা 12% লেখাই আছে, এটাই তো জানো যে ডিবেঞ্চারের যে নাম হয় সেটা ইন্টারেস্ট 12%, 5 লাখের 10% 50, আর এদিকে 5 × 2 = 60,000 টাকা, তাহলে ইন্টারেস্ট কত হয়ে গেল আমাদের 60,000, খুব সিম্পল। তারপর
এখানে আবার কয়েকটা হলো থিওরি পার্ট টাইপের আছে। কি বলছে? বলছে ডিবেঞ্চার ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম। বলছে ডিবেঞ্চার ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম, ইস্যু করছে প্রিমিয়ামে, ক্যান বি রিডিমড অ্যাট প্রিমিয়াম। হ্যাঁ, প্রিমিয়ামে ইস্যু করে প্রিমিয়ামে রিডিম করা যেতেই পারে। আমাদের কেসেস হয়ে থাকে যে ইস্যুড অ্যাট পার, ইস্যুড অ্যাট প্রিমিয়াম, এরকম করে থাকে ইস্যুড অ্যাট ডিসকাউন্ট, কিন্তু রিডেমশন পার আর প্রিমিয়ামে হতে পারে, ডিসকাউন্টে হয় না। ডিবেঞ্চার ক্যান বি রিডিমড এট ডিসকাউন্ট, যেটাই বললাম, ডিসকাউন্টে কখনো রিডিম করা হয় না। ঠিক আছে, এত টাকার নিচ্ছ তারপরে কম টাকা ফেরত দিচ্ছে, এরকম হয় না। ঠিক আছে, তাহলে এটা ট্রু, প্রথমেরটা তো ট্রু কিন্তু পরেরটা ফলস, তাহলে এ ট্রু পরেরটা ফলস, তাহলে এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তারপর বলছে দেখো, তারপর এখানে একটা কলম আছে, বলছে দেখো অনেক কিছু এর মধ্যে পড়ে আছে। সবার প্রথমে দেখো, আমি এখান থেকে কোনটা খুব ইজিলি বুঝতে পারছি, কোনটা খুব ইজিলি বুঝতে পারছি, মানে আমি তোমাদের রেসপেক্টে বলছি, এটা তোমরা কোনটা বুঝতে পারছো ইজিলি? ধরো এখানে ধরো বলছে জিরো কুপন ডিবেঞ্চার, ঠিক আছে, জিরো কুপন ডিবেঞ্চার, যেটা জিরো জিরো ইয়ে বলা হচ্ছে, জিরো কুপন মানে ইন্টারেস্টের, ইস্যুড উইদাউট প্রি রিটায়ারমেন্ট ইন্টারেস্ট। দেখো এটাই বোঝা যাচ্ছে, জিরো কুপনের ক্ষেত্রে কোনো আগের থেকে কোনো আলাদা ইন্টারেস্ট রেটের কোনো ব্যাপার নেই। তাহলে ধরো আমি দুইয়ের এ বলছি, দুইয়ের কথা বলছি, দুইয়ের এ দেখো আমাদের ভাগ না, এইবারও গল্প আছে, বি আর ডি এর মধ্যে আবার হয়ে গেছে, টাই হয়ে গেছে। তারপর ধরো আবার ধরো তিনেরটা আমি জানি, বিআরআর ডিবেঞ্চার যেটা হয়ে থাকে সেটা হলো ট্রান্সফারেবল বাই ডেলিভারি, বিআরআর যে বহন করছে বাহক হিসেবে, তাহলে তিনের এক্ষেত্রে ডি হয়ে যাচ্ছে, তিনেরটা ডি হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখো আমাদের কি আছে তিনেরটা, দেখো তিনেরটা ডি, হ্যাঁ দেখো তিনেরটা বি ডি, তাহলে বি ডি, তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা ডি হয়ে গেল। আর বাদ বাকিগুলো তোমরা অটোমেটিকলি এখানে চেক করে নিতে পারো যেটা হচ্ছে। তারপর বলছে loss on issue of debenture must be written off in the year of debenture allotment against dash if it exists। দেখো একটা কথা ভালো করে বুঝে নাও, যে হলো যখন আমরা কোনো ডিবেঞ্চারের লস হয় না, ঠিক আছে, আমাদের কোম্পানি অ্যাক্ট অনুযায়ী ডিবেঞ্চারের লসকে সবার প্রথমে না, প্রথমে ফাইনান্সিয়াল কস্ট হিসেবে দেখানো হয় না। ফাইনান্সিয়াল কস্ট বলতে স্যার, যখন এটা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে যখন আমাদের চার্জ করা হয় তখন সেটা ফাইনান্সিয়াল কস্ট বলে। না হলে সবার আগে আমাদের যে সিকিউরিটি প্রিমিয়াম হয়ে থাকে, সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ, সেইখান থেকেই লসের টাকাটা মেটানো হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ সবার আগে চেক করা হবে। আমাদের ওয়ান শট যে ডিবেঞ্চারের 3.5 ঘন্টার ওয়ান শট আছে সেখানে তোমরা চেক করতে পারো। তারপর বলছি ইফ ডিবেঞ্চার অফ 5,50,000 আর ইস্যুড টু ভেন্ডার এগেন্স কনসিডারেশন অ্যাসেট 6,20,000 এন্ড লাইবিলিটি 1,20,000, দি ব্যালেন্স 50 উইল বি ক্রেডিটেড। তাহলে এটা খুবই সোজা, এটা কিচ্ছু নেই এর মধ্যে, তাহলে এটা আমরা খুব ইজি ভাবে এর আগের পার্টেও দেখাচ্ছিলাম। তো দেখো যখন একটা ডিবেঞ্চার 5,50,000 ইস্যুড টু ভেন্ডার এগেন্স্ট অ্যাসেট 6,20,000 লাইবিলিটি, তাহলে আমরা কি করবো, অ্যাসেটকে ডেবিট করে দিই। যখন একটা ব্যবসা নেয় না, অ্যাসেটকে ডেবিট করতে হয়, লাইবিলিটিকে ক্রেডিট করতে হয়, তাহলে অ্যাসেট 6,20,000, 6,20,000, আর লাইবিলিটি আমাদের ক্ষেত্রে কত, 1,20,000, তাহলে টু লাইবিলিটি 1,20,000, তাহলে নেট অ্যাসেট কত হচ্ছে, 6,20,000 থেকে 1,20,000 বাদ দাও, 6,20,000 থেকে 1,20,000 বাদ দাও, তাহলে 5,00,000, 5,00,000 হচ্ছে। এবার মাল পাচ্ছি 5,00,000-এর, ডিবেঞ্চার কত টাকা দিচ্ছি, 5,50,000-এর, তাহলে মাল পাচ্ছি 5,00,000-এর, দিচ্ছি 5,50,000, জিনিস আসছে 5,00,000-এর, দিচ্ছি ভাই 5,50,000, এ কি আসছে 5,00,000 দিচ্ছি 5,50,000, কেন এক্সট্রা টাকা কেন দিচ্ছি? ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত হচ্ছে এক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে আমাদের ডেবিট হয়ে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের ডেবিট হয়ে যাবে 50,000 টাকা। কেন, আমরা 5,00,000 টাকার থেকে এক্সট্রা 50,000 দিচ্ছি, তাহলে গুডউইল হবে, গুডউইলের জন্য, সুনামের জন্যই আমরা দিচ্ছি, তাহলে ডেবিট হয়ে যাবে গুড, এখানে ক্রেডিটেড আছে কি জানি, ডেবিট হবে গুডউইল। বলছে উইচ অফ দ্য ফলোইং ইজ এ নট আ টুল অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস অফ এ কোম্পানি, কম্পারেটিভ ক্যাশ ফ্লো, এই দুটোই আছে, রেশিও অ্যানালিসিস, রিভলিউশন অ্যাকাউন্ট, রিভলিউশন অ্যাকাউন্ট না, রিভলিউশন অ্যাকাউন্ট একটা নির্দিষ্ট পিরিয়ডে আমাদের, যেটা সেম পড়ে তোমরা পড়বে যে অ্যাসেট এবং লাইবিলিটির পুনর্মূল্যায়ন করে লাভ হলো নাই ক্ষতি কি হয় সেটা। দি পার্টিজ ইন্টারেস্টেড ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ইনক্লুড, ঠিক আছে, কারা কারা, কোন কোন পার্টিরা যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখার জন্য আগ্রহী, যাদের এটা দরকার, ব্যবস্থাপক, ঋণদাতা, সম্ভাব্য বিনিয়োগকারী, সবাই, সবাই হবে। বলছে কারবারের কার্যকর্মগুলো কত দক্ষতার সাথে সম্পাদিত হচ্ছে তা নির্দেশ করে অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি রেশিও, টার্নওভার রেশিও, বুঝতেই পারছো নামেই আছে অ্যাক্টিভিটি রেশিও, তাই না, ডেটাস টার্নওভার, ক্রেডিটার টার্নওভার, দি সাম অফ অপারেটিং রেশিও,
অ্যান্ড অপারেটিং প্রফিট ইজ, আচ্ছা এটা কি বলেছে, সাম অফ অপারেটিং রেশিও এন্ড প্রফিট। তো এটাকে দেখো, এবার এটাকে কি করে করতে হবে, এটা একটু হালকা ট্রিকি আছে। তো এটা অ্যান্সারটা আমি বলছি, দেখো প্রথম কথা, ধরো আমি ধরলাম, আমি ধরে নিলাম সেলস, ধরো সেলস ভ্যালু আছে আমাদের 1,00,000 টাকা, ঠিক আছে। অপারেটিং কস্ট আছে আমাদের 80,000 টাকা, ধরে নিচ্ছি একটা ফিগার। অপারেটিং প্রফিট আছে আমাদের 20,000। এবার দেখো অপারেটিং রেশিও আমাদের কি হয়ে থাকে, অপারেটিং রেশিওর ফর্মুলা অপারেটিং কস্ট বাই রেভিনিউ ফ্রম অপারেশনস ইনটু 100, মানে অপারেটিং কস্ট বাই সেলস ইনটু 100। তাহলে অপারেটিং কস্ট কত আমাদের ক্ষেত্রে 80,000, আর সেলস কত আমাদের ক্ষেত্রে 1,00,000 ইনটু 100। তো এইটার হিসাব করলে আমাদের দাঁড়াচ্ছে কত, 80%। ঠিক আছে, এইভাবে জাস্ট বোঝাচ্ছি, এইভাবে একটা হয়ে থাকে। তো ওভারঅল তাই হয়ে থাকে। আর অপারেটিং প্রফিট রেশিও, এটার মধ্যে যদি এই জিনিসটাকে ফেলি, দেখো বুঝে যাবে, এটা র্যান্ডম ফিগার্স নিয়েছি। অপারেটিং প্রফিট রেশিও, এটার মধ্যে যদি এই জিনিসটাকে ফেলি, দেখো অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100। তাহলে অপারেটিং প্রফিট আমাদের কাছে কত আছে, 20,000, ডিভাইডেড বাই সেলস 1,00,000 ইনটু 100। তাহলে এইটা করলে কত বেরোচ্ছে অ্যান্সার, 20%। এবার এই দুটোকে যোগ করো, কি বলেছে অঙ্কের মধ্যে, অপারেটিং রেশিও প্লাস অপারেটিং প্রফিট রেশিও, দুটোর অ্যান্সারকে যোগ করো, 20% প্লাস 80% কত হয়ে যায়, 100%। বুঝতে পারছো? তাহলে অপারেটিং রেশিও আর অপারেটিং প্রফিট রেশিওটা সবসময় কত হয়ে থাকে, আমাদের 100%ই হয়ে থাকে। ঠিক আছে, এটা হলো এই ফর্মুলাটা লেভেলে তোমরা যদি দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এই দুটো এরকম অবস্থাতেই আছে। তো এটা তোমরা এইভাবেও ক্যালকুলেশনস করে হিসাব মতো করে দেখতে পারো। ওকে, বোঝাতে পারলাম? তাহলে এটা হলো 100% হয়ে থাকে। তারপর বলছে ইনভেন্টরি টার্নওভার রেশিও ইজ 6 অ্যান্ড অ্যাভারেজ ইনভেন্টরি 40,000। তাহলে কস্ট অফ রেভিনিউ ফ্রম, এইগুলো দেখো এরকম টাইপের অঙ্ক, মানে আমাদের যে হলো রেশিও অ্যানালিসিস এর 50+ এমসিকিউ 70+, এইগুলো সমস্ত কিছুর মধ্যে আমাদের এগুলো কিন্তু খুব ভালোভাবে বলা আছে। তো আমাদের কি বলেছে, চেক করি কি আছে। বলছি ইনভেন্টরি টার্নওভার রেশিও, তাহলে আইটিআর বলে দিয়েছে অলরেডি কত, 6। তাহলে ইনভেন্টরি টার্নওভার রেশিও এর আমাদের ফর্মুলা আমাদের কি হয়ে থাকে, প্রথম কথা কস্ট অফ গুড সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি, বা আমরা রেভিনিউ ফ্রম অপারেশনও বলতে পারি। তাহলে ইনভেন্টরি টার্নওভার রেশিও অ্যান্সার বলে দিয়েছে 6, কস্ট অফ গুড সোল্ড আমাদের কত আছে হলো জানি না, এটাকে এক্স ধরে নিই, অ্যাভারেজ ইনভেন্টরি 60,000, তাহলে কোনাকুনি গুণ হয়ে যাবে, 60 ইন্টু 60,000 কত হয়ে গেল, 3,60,000। তাহলে এক্ষেত্রে অ্যান্সার আমাদের কত হয়ে গেল, এটা 60 ছিল না, কত ছিল, এটা 40 ছিল, সরি। 40 কত হয়ে গেল, 2,40,000, 4 6 24, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 2,40,000। তারপরটা বলছে যে গ্রস প্রফিট রেশিও 12% অন কস্ট, তাহলে কত বলে দিয়েছে, জিপি 12% অন কস্ট বলে দিয়েছে, 12% অন কস্ট। আচ্ছা, সেল সেল বলে দিয়েছে 2,24,000, 2,24,000, আমি শর্টে লিখছি এগুলো, ঠিক আছে। তাহলে গ্রস প্রফিট কত বলেছে, গ্রস প্রফিট কত বলছে, খুব সিম্পল, গ্রস প্রফিট কত বলছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে ধরে নিই, ধরো আমি ধরলাম যে কস্ট আমাদের 100, গ্রস প্রফিট আমাদের কত বলে দিয়েছে, 12% অন কস্ট, মানে 100 ইন্টু 12%, 12/100, তাহলে করলে কত হচ্ছে 12। তাহলে কস্ট 100, গ্রস প্রফিট 12। তাহলে আমরা কি জানি, কস্ট প্লাস প্রফিট ইকুয়ালস টু সেলস। তাহলে 100 প্লাস 12, 112, আর সেলের ভ্যালু কত বলে পড়ে আছে, 2,24,000। তাহলে আমরা এরকম বলতে পারি যে 2,24,000-এর বেস, মানে 2,24,000-এর ভ্যালু 112। আমাদের চেয়েছে কি অঙ্কের মধ্যে, চেয়েছে গ্রস প্রফিট। তাহলে গ্রস প্রফিট কত, তাহলে গ্রস প্রফিটের আমরা ফিগার কত লিখেছিলাম, 12, তাহলে ইনটু 12। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বার করতে পারি, এইভাবে বার করলে আমাদের অ্যান্সার হবে 24,000। এটা বুঝতে পেরেছো? গ্রস প্রফিট বলে দিয়েছে 12% অন কস্ট, সেল বলে দিয়ে 2,24,000, তাহলে আমরা লিখলাম কস্ট 100, গ্রস প্রফিট 100 এর 12% 12, তোকে যোগ করলাম 112। এগুলো সব বেস ফিগার হয়ে গেল, আমাদের পার্সেন্টেজের জন্য ব্যবহার হয়। তাহলে সেল 2,24,000, তাই তো। তাহলে 2,24,000 সমান সমান 112, নিচে বেস একটা ফিগার পেয়ে গেলে, এবার যা দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ করলে কস্ট পেয়ে যাবো, 12 দিয়ে গুণ করলে প্রফিট পেয়ে যাবো, 12 দিয়ে গুণ করলাম 24 পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে কত হয়ে গেল অ্যান্সার, 24,000। বলছি ওয়ার্কিং ক্যাপিটাল 1,80,000, টোটাল ডেট 3,90,000, নন কারেন্ট এত, তাহলে কারেন্ট রেশিও কত, কারেন্ট রেশিও আমাদের কি হয়ে থাকে, সিএ বাই সিএল। কারেন্ট রেশিও আমাদের কি হয়ে থাকে, সিএ বাই সিএল, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি। তার মানে
কারেন্ট অ্যাসেট লাগবে আমাদের ক্ষেত্রে, টোটাল নন কারেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। মানে টোটাল ডেট মানে টোটাল ঋণ আমাদের 3,90,000, তার মধ্যে নন কারেন্ট মানে ফিক্স ধরনের ঋণ 3,00,000। তাহলে 3,90,000 টোটাল ঋণ, তার মধ্যে থেকে নন কারেন্ট মানে ফিক্স ঋণ বলতে পারি 3,00,000। তাহলে বাকি যেটা পড়লো সেটা কি কারেন্ট ঋণ, মানে কারেন্ট লাইবিলিটি 9,00,000 টাকা, এই 90,000 টাকা। এটা ক্ষমতার নিচে কত চলে আসলো? 90,000। এবার কারেন্ট অ্যাসেট লাগবে। কারেন্ট অ্যাসেট আমরা ফর্মুলা, আরেকটা ফর্মুলা আমরা জানি যে ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস কারেন্ট লাইবিলিটি ইকুয়ালস টু কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, বুঝতে পারছো কি করে স্যার? ফর্মুলাটাই দেখো না। কারেন্ট ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা কি হয়ে থাকে? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। এর সাথে যদি আমি আবার কারেন্ট লাইবিলিটি যোগ করে দিই, তাহলে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি প্লাস কারেন্ট লাইবিলিটি, দেখো কেটে কুটে কারেন্ট অ্যাসেটই পড়ে রয়েছে না, তাই এই ফর্মুলাটা ব্যবহার করা যায়। তাহলে আমাদের অঙ্কের মধ্যে কি পড়ে, মানে কি বলে দিয়েছে যে ওয়ার্কিং ক্যাপিটাল 1,80,000 এবং কারেন্ট লাইবিলিটি তো আমরা বাড়ি করলাম 90, তাহলে 1,80,000 প্লাস 90। তাহলে এই বুদ্ধিটা থাকতে হবে তোমাদের, তাহলে তো তোমরা বার করতে পারবে, তাই না? তাহলে কত হয়ে গেল? 3:1। ঠিক আছে, এইভাবে আমাদের কিন্তু অঙ্কগুলো চলবে। তাহলে এক্ষেত্রে আমাদের হয়ে গেল কত? 3:1। তারপর বলছে তারপর বলছে কারেন্ট রেশিও এত, কারেন্ট অ্যাসেট এত, ইনভেন্টরি এত, প্রিপেড এক্সপেন্স এত, অ্যাসিড টেস্ট বা কুইক রেশিও, অ্যাসিড টেস্ট বলতে পারি, লিকুইড বলতে পারি। তাহলে আমরা কি জানি? অ্যাসিড টেস্ট বা কুইক রেশিও, আমি কুইক রেশিও লিখলাম। ঠিক আছে, কুইক রেশিও কি হয়ে থাকে? কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি, কারেন্ট লাইবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট, এইসব তো কিন্তু এখানে তো নেই। তাহলে কারেন্ট অ্যাসেট আমাদের কত বলেছে? 3,50,000। এবার এখান থেকে আমাকে কি বার করতে হবে? ইনভেন্টরি বাদ দিতে হবে 1,00,000। গুড। বাই প্রিপেড এক্সপেন্সেস আছে। আচ্ছা, প্রিপেড এক্সপেন্সেসও বলে দিয়েছে। ঠিক আছে, যেটা আছে সেটা তো আমাদের কিছু করার নেই, বাদ দিতে হবে। প্রিপেড এক্সপেন্সেসও 25,000। তারপর বলছে অ্যাসিড টেস্ট করো। তাহলে এখানে কারেন্ট লাইবিলিটি লাগবে। তাই কারেন্ট লাইবিলিটি কি করে বার করবো? কারেন্ট রেশিও বলে দিয়েছে। কারেন্ট রেশিও CA/CL ইকুয়ালস টু 1.75:1। তাহলে কারেন্ট অ্যাসেট অলরেডি জানি 3,50,000, কারেন্ট লাইবিলিটি জানি না, আর 1.75/1, তাহলে কোনাকুনি গুণ করলে কত আছে? এক্স এর ভ্যালু 3,50,000 ডিভাইডেড বাই 1.75। বুঝতে পারলে? এটা কোনাকুনি গুণ হয়ে গেল এটা। তাহলে 1,75,000 বাই 3,50,000। বুঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি বার করে নিতে পারবো? যেখান থেকে আমরা কারেন্ট লাইবিলিটি বার করে নিতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের কত হয়ে গেল? কারেন্ট লাইবিলিটি, আহ ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। তাহলে এই ক্ষেত্রে আমাদের কত হয়ে গেল? 3,50,000 বাই 1.75। তো এটা করলে আমাদের কত হয়ে যাচ্ছে? 2,00,000। ঠিক আছে, তাহলে নিচে কত হলো? 2,00,000। তাহলে এক্ষেত্রে 3,50,000 মাইনাস 1,00,000 মাইনাস আমাদের 25,000, এটা করলে 2,25,000 ডিভাইডেড বাই 2,00,000, এটা করলে 1.125:1। তাহলে এক্ষেত্রে চলে 1.125:1। ওকে, তারপরেরটা আমাদের কি বলছে? তারপরেরটা বলছে দি মেন অবজেক্টিভ অফ এ কমন সাইজ স্টেটমেন্ট। বলছে সাধারণ আকার বিবরণীর প্রধান উদ্দেশ্য আমাদের হলো যে তুলনার জন্য একটা সাধারণ ভিত্তি, বিভিন্ন উপাদানের পরিবর্তন, বিভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক স্থাপন, সবকটি। তাহলে এখানে সবকটিই হবে। ঠিক আছে, তারপর বলছে নেট রেভিনিউ ফ্রম অপারেশনস মানে সেলস 20,00,000 টাকা। কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন মানে কস্ট অফ সেলস, বা মানে কস্ট অফ সেলস 60%। অ্যান্ড অপারেটিং এক্সপেন্সেস আমাদের কত বলে দিয়েছে? 2,00,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের কি বার করতে বলেছে? পার্সেন্টেজ অফ অপারেটিং ইনকাম অন নেট রেভিনিউ ফ্রম অপারেশন। তাহলে এটা 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 এমন কিছু না, পার্সেন্টেজ বার করতে বলছে অপারেটিং ইনকাম নেট রেভিনিউ, অপারেটিং ইনকাম অন নেট রেভিনিউ। ঠিক আছে, তাহলে আমাদের এক্ষেত্রে হয়ে যাচ্ছে অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই নেট রেভিনিউ ইন্টু 100। তাহলে আমাদের নেট রেভিনিউ ফ্রম অপারেশন কত আছে? আমাদের 20,00,000 টাকা। তাহলে আমাদের অপারেটিং প্রফিট বার করতে হবে। তাহলে আমাদের সেলস থেকে কস্ট বাদ দিলে আমরা প্রফিট পেয়ে যাব, এবং এক্সপেন্সেস যা 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 আছে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে হলো এই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে? আমাদের গ্রস প্রফিট মানে আমরা কি করতে পারি যে 20,00,000 টাকা আমাদের সেল, সেখান থেকে আমরা কস্ট বাদ দিই 60% অফ রেভিনিউ,
তাহলে 12 লাখ, তাই না? 20 লাখে 60%, 12 লাখ বলে দিয়েছেন, 60% অফ সেল, তাহলে 60% অফ 20 লাখ করলে কত? 6 দুগুনি, বুঝতেই পারছো, 12 লাখ। তাহলে 8 লাখ টাকা আমাদের গ্রস প্রফিট পড়ে রইলো। গ্রস প্রফিট থেকে আরো অপারেটিং এক্সপেন্সেস 2 লাখ বাদ দিয়ে দিলাম, কত পড়ে রইলো? 6 লাখ। তাহলে এইটা একদম আমাদের অপারেটিং ইনকাম বা অপারেটিং প্রফিট। তাহলে 6 লাখ বাই 20 লাখ ইন্টু 100, তাহলে এইটা করলে লাখ লাখ কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, 2 দিয়ে 5, 5 6 30, তাহলে 30%। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কত হয়ে যাবে আমাদের? 30%। তারপর বলছে যে অপারেটিং এক্সপেন্সেস, অপারেটিং এক্সপেন্সেস নামে বুঝতে পারছো, নামটা কি আছে? অপারেটিং এক্সপেন্স, মানে কাজ করার জন্য, যেই কাজ চালানোর জন্য এইটা। যে অপারেটিং এক্সপেন্সেস কি একটা হলো ডাইরেক্ট এক্সপেন্সেস, একদম ঠিক কথা। চলতি বছর, দি ডিফারেন্স বিটুইন কারেন্ট ইয়ার ফিগার অ্যান্ড প্রিভিয়াস ইয়ার ফিগার ইজ কল্ড অ্যাবসোলুট চেঞ্জ। কারেন্ট ইয়ার এবং প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে অ্যাবসোলুট চেঞ্জ, ঠিক আছে। তারপর আমাদের কি আছে এক্ষেত্রে? গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্সেস ইকুয়ালস টু অপারেটিং প্রফিট। হ্যাঁ, এটাও ঠিক আছে। দাঁড়াও, ভুল কিতে হলো? দাঁড়া 1 মিনিট, সবই ঠিক আছে নাকি? দাঁড়াও চেক করে নি। অপারেটিং এক্সপেন্সেস আর ডাইরেক্ট এক্সপেন্সেস, the difference between current year figure and previous year figure is called হলো আমাদের অ্যাবসোলিউট চেঞ্জ। প্রথম দুটো অপারেটিং এক্সপেন্স প্রত্যক্ষ না পরোক্ষ, আমাদের ইনডাইরেক্ট। তাহলে প্রথমেরটা ভুল হয়ে যাচ্ছে, বাকি দুটো আমাদের ঠিক আছে। তাহলে আমাদের প্রথমেরটা ভুল এবং বাকি দুটো ঠিক। তাহলে এক্ষেত্রে আমাদের বি হয়ে যাচ্ছে, প্রথমেরটা ভুল এবং বাকি দুটো আমাদের ঠিক। ওকে, তারপরেরটা কি বলছে আমাদের? বলছে কুইক রেশিও ইজ লেস দেন 1। বলছে কুইক রেশিও যদি 1-এর কম হয়ে থাকে, মানে 1-এর কম মানে কি? পাটিগত কুইক রেশিও মানে কি? কুইক অ্যাসেট বাই কুইক লাইবিলিটি, তাই না? ধরো কুইক অ্যাসেট আমাদের 3 আর কুইক লাইবিলিটি 2, তাহলে কত হচ্ছে? 1.5 দাঁড়াচ্ছে। তাহলে উপরেরটা বড় নিচেরটা ছোট। 1-এর কম কখন হবে? যখন উপরেরটা ছোট নিচেরটা 3, তখন প্রবলেম আছে, তাই না? তখন আমাদের প্রবলেম আছে 0.6। তাহলে কি বোঝাচ্ছে? তার মানে কুইক অ্যাসেট থেকে কুইক লাইবিলিটি আমাদের বড় হয়ে যাচ্ছে, কুইক লাইবিলিটি বেশি কুইক অ্যাসেট। তাহলে সি এরটা হয়ে যাচ্ছে 37 এরটা, সি এরটা হয়ে যাচ্ছে, মানে কুইক অ্যাসেটস এর থেকে কুইক লাইবিলিটি বড়। তাই ওপরের নাম্বারটা বড়, তাই না? আমরা যে জানি যে ধরো উপরে এরকম আছে তো, কুইক অ্যাসেট বাই কুইক লাইবিলিটি। কুইক অ্যাসেটকে 3 ধরলাম আর কুইক লাইবিলিটিকে 2, তাহলে কুইক অ্যাসেট কি করছে এক্ষেত্রে? বড় আছে, 3-এর থেকে 2 বড়, তাই না? তার জন্য 1.5 আসছে, মানে 1-এর বেশি আছে। কিন্তু যখন এটা 2/3 তখন পয়েন্টে এসে আছে। তার মানে এক্ষেত্রে কি হতে হবে? কুইক লাইবিলিটিটা বড় এবং কুইক অ্যাসেটটা ছোট হলে তাহলে 1-এর কম হচ্ছে, তাহলে ভ্যালুটা 1-এর কম আসছে। বলছে এখান থেকে বেমানানটা হাটিয়ে দাও। গ্রস প্রফিট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কারেন্ট রেশিও, নেট প্রফিট রেশিও, ঠিক আছে। প্রথম কথা, গ্রস প্রফিট আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট, নেট প্রফিট, এগুলো সব প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে বোঝায়। কারেন্ট রেশিওটা এদের থেকে বাইরে আসছে, তাহলে কারেন্ট রেশিও আউট হয়ে যাবে। বা অ্যাসারশন রিজনিং আছে, বলছে ratio analysis never reveals a completely clear and absolute picture of a firm's financial performance and status। ঠিক কথা, সে সবসময় যে এইটা দেখলে অনেক গুণগত জিনিসও উপেক্ষা করা যায়, কে কত ভালোভাবে কাজটা করলো, গুণগত হয় না যে গুণ যেটা থাকে, এইগুলো বাদ চলে যায়। only financial and monetary data are considered while analyzing accounting ratio, একদম ঠিক কথা। এক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো, গুণগত জিনিসগুলো আমাদের বাদ থাকে, তাহলে দুটোই আমাদের কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে, ঠিক আছে। তারপর আছে হলো আমাদের একটা পাই চার্ট আছে, দেখতে পাচ্ছ এখানে কি বলে দিয়েছে? যে এটা যেটা এরকম কালার যেটা, সেটা আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড কত বলে দিয়েছে? 80%, ঠিক আছে। কারেন্ট লাইবিলিটি কত বলে দিয়েছে? 20%। এবার আমাকে কি বার করতে বলছে? বলছে ডেট লং টার্ম, কি লং টার্ম ডেট ইকুইটি রেশিও। তাহলে ডেট ইকুইটি লং টার্ম, তাহলে লং টার্ম ডেট ডিভাইডেড বাই ইকুইটি, ঠিক আছে। তাহলে লং টার্ম ডেট আমাকে বার করতে হবে, ইকুইটি বার করতে হবে। দেখো টোটাল অ্যাসেট কত? 20 লাখ। আমরা জানি টোটাল অ্যাসেট আর লাইবিলিটি সমান হয়, তাহলে টোটাল অ্যাসেটও যদি 20 লাখ হয়, তাহলে টোটাল লাইবিলিটিও আমাদের কত হবে? 20 লাখ হবে। টোটাল ডেট আমাদের কত আছে? 10 লাখ, ঠিক আছে। তার মানে আমাদের কারেন্ট লাইবিলিটি কত বলেছে? কারেন্ট লাইবিলিটি আমাদের বলেছে 20%। তাহলে 20 লাখের 20% মেরে দাও, 20 লাখের 20% করলে আমাদের কত হয়ে আছে? 4 লাখ। কারেন্ট অ্যাসেট আমাদের কত বলছে? 80%। 20 লাখের 80%, একই ব্যাপার, অ্যাসেটও যত আছে লাইবিলিটি 20 লাখের 80%, 16 লাখ। এটা হয়ে গেল, পেয়ে গেলাম 4 লাখ, 16 লাখ পেয়ে গেলাম। তাহলে লং টার্ম ডেট এবার কত বার করতে হবে? তাহলে টোটাল ডেট কত? 10 লক্ষ টাকার। টোটাল ডেট আমাদের কাছে কত আছে? 10 লক্ষ টাকা।
তাই তো? তার থেকে ওরা কারেন্ট লায়াবিলিটি মানে কারেন্ট ডেট যেটাকে বলতে পারি। বড় ডেট একদম টোটাল ডেট 10 লক্ষ, তার মধ্যে থেকে চলতি ডেট কত? 4 লাখ। তাহলে বড় সময়ের ডেট কত? 6 লাখ টাকা। তাহলে লং টার্ম ডেট 6 লাখ বেরিয়ে গেল। ডিভাইডেড বাই ইকুইটি। তাহলে শেয়ার হোল্ডার ইকুইটি আমাদের কি হয়ে থাকে? শেয়ার হোল্ডার ইকুইটি কি হয়ে থাকে? ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড এর থেকে আমাদের কি বাদ দিয়ে দিই? লং টার্ম ডেট। লং টার্ম ডেট। তাহলে 16 লাখ থেকে আমরা কি বাদ দিয়ে দেবো? এক্ষেত্রে 6 লাখ টাকা। ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস লং টার্ম ডেট। ঠিক আছে? এখান থেকে বুঝতেই পারছো আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড এর থেকে আমাদের লং টার্ম ডেট আমাদের বাদ দিয়ে দেবো। তাহলে 16 লাখ থেকে 6 লাখ বাদ দিলে আমাদের এখানে কত? 10 লাখ হয়ে যায়। ঠিক আছে? ক্যাপিটাল এমপ্লয়েড দেখো এখানে অলরেডি বলে দিয়েছি, আমরা এখানে দেখলাম ক্যাপিটাল এমপ্লয়েড। ঠিক আছে? তাহলে বাদ দিলে কত? 10 লাখ টাকা। তাহলে আমাদের ইকুইটি কত হয়ে গেল? 6 লাখ বাই 10 লাখ। এটা করলে কত? 0.6:1। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কত চলে যাবে? 0.6:1। কিচ্ছু না, আরেকবার আমি বলে দিচ্ছি, ব্যাপারটাকে ভালো করে বুঝে নাও। টোটাল অ্যাসেট 20 লাখ, টোটাল ডেট 10 লাখ, লং টার্ম ডেট ইকুইটি বলছে, লং টার্ম ডেট বা ইকুইটি। লং টার্ম ডেট কি করে বার করতে হয়? টোটাল ডেট আমাদের বলে দিয়েছে 10 লাখ, তার থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিয়ে দেবে। কারেন্ট লাইবিলিটি কি করে বেরোবে? 20% বলে দিই। কার 20%? টোটাল অ্যাসেট 20 লাখ বলে দেবে, টোটাল লাইবিলিটিও 20 লাখ। অ্যাসেট আর লাইবিলিটি সমান হয়। তো 20 লাখের 20% করলে কত হয়ে যাচ্ছে আমাদের? 4 লাখ। তাহলে 10 লাখ থেকে 4 লাখ বাদ দিলে 6 লাখ পেয়ে গেলাম। এবার বার করতে ইকুইটি। ইকুইটি মানে যে টাকাটা আমাদের বিজনেসে আছে। ইকুইটি কি হয়ে থাকে? ক্যাপিটাল এমপ্লয় যত ক্যাপিটাল লেগে আছে তার থেকে টোটাল ডেট বাদ দিয়ে দাও। তাহলে 16 লাখ ক্যাপিটাল এমপ্লয়েড এই যে বার করলাম 80%, 20 লাখের 80%, তার থেকে ডেট বাদ দিয়ে দিলাম। টোটাল ডেট আমাদের, টোটাল ডেট বলছি মানে আমাদের লং টার্ম ডেট, সরি লং টার্ম ডেট আমাদের বাদ দিয়ে দিলাম। কত হলো? 6 লাখ টাকা। তাহলে 10 লাখ পেলো। 6 লাখ বাই 10 লাখ মানলাম 0.6:1। ঠিক আছে? এগুলো তোমাদের ফর্মুলা গুলো জানতে হবে, নাহলে করতে তোমাদের একটু অসুবিধা হবে। কিন্তু ওভারঅল তোমরা একটু লজিক দিয়ে ভাবলেই বুঝতে পারবে যে টোটাল এত আছে, তাহলে লং টার্ম এত হলে শর্ট টার্ম, এইভাবে এরকম করে ভাবতে পারো। ওকে? তো যাই হোক, মোটামুটি আমি পুরোটা এটা কমপ্লিট করে দিলাম তোমাদের। ঠিক আছে? এটা ফার্স্ট সেটটা। আশা করি যারা এখনো অবধি ভিডিওটা শেষ অবধি দেখছো তারা পুরোটা দেখেছো, তোমরা দেখতে পারো। এবং আমাদের হয়তো কিছু একটু আধটু যদি একটু ভুল হয়ে থাকে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। মানুষ মাত্রই ভুল হতে পারে, কিছু হলে তোমরা জানাতে পারো, সেগুলো বাকিরাও তাহলে কারেকশন করে নিতে পারবে। ওকে? তো ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুনি। তোমরা এটা শেয়ার করে দাও, ভিডিওটাকে হাইপ করে দাও, এবং পিন কমেন্টে প্লেলিস্ট চেক করতে পারো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টাটা। এবং যদি পরের সেট লাগে তাহলে সেটা কমেন্ট করে জানাও।